যত দূরেই যাও না পাখি, আমি তোমাকে নজরেই রাখি, আমি তোমাকে ছাড়বো না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নুসরাত জাহান মু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ তাআলার অশেষ রহমতে। আবারও চলে এলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটাও সকাল থেকেই শুরু করেছি। আজকে সকালের নাস্তায় তেমন কিছুই বানাইনি, কারণ গত দিনের ভাত তারপর তরকারি ছিল, তো ভাবলাম যে এটা দিয়েই নাস্তা করে নিব, আজ আর কিছু বানাবো না। কিন্তু আমার ছেলে আর কি ভাত খেতে চায় না সকালবেলাতে, তাই ওর জন্য একটা রুটি বানিয়ে নিচ্ছি, গোলা রুটি। আর হ্যাঁ, আমার ছেলে কিন্তু এই গোলা রুটিটা অনেক পছন্দ করে, তো মাঝে মাঝেই কিন্তু আমি ওকে বানিয়ে দেই। আর এই রুটিটা বানাতে আমার খুবই ভালো লাগে, কারণ এটা বানাতে কোনো ঝামেলাই নেই। জাস্ট আটাটাকে গুলে তারপর এইভাবে ছড়িয়ে দিয়ে একটা রুটি বানিয়ে নেই। আমার কাছে তো এটা বানাতে খুব ভালো লাগে। আর যেহেতু নাস্তা বানাইনি, তো খুব তাড়াতাড়ি দুপুরে রান্নাটা করে নিব। আর তার জন্য ওই চুলার উপর যেই হাঁড়িটা দেখতে পাচ্ছেন, এটাতে আমি ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। যদিও চুলাটা অন করিনি, যখন রান্না করব তখন অন করব। আগে থেকে ভিজিয়ে রাখলে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই। আর এই তো এই দিক থেকে রুটিটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এটাকে দেখে মনেই হচ্ছে না যে এটা গোলা রুটি, একদম নর্মাল রুটির মতোই হয়েছে। তো এখন আমি এটাকে উঠিয়ে নিয়েছি। তো এখন চিনি নিয়ে নিচ্ছি। যে সবজি ছিল ঘরে রান্না করা, ওইটা আমার ছেলে খায় না। সেজন্য ওকে আমি চিনি দিয়ে আজকে রুটিটা খাওয়াবো। আর ও কিন্তু এই চিনি দিয়ে রুটি খেতে খুব পছন্দ করে, তাই আর কি এটা যেহেতু সহজ ব্যাপার, তো আমি তো খুব খুশি হয়ে যাই। তো ও খুশি হয়ে যায়, তো ওকে আমি এটা দিয়ে এখন নাস্তা করিয়ে দিব। এই তো চলে এলাম ঘরে রুটিটাকে নিয়ে, তারপর আমার ছেলেকে এখন বসিয়ে দিয়েছি, এখানে ওকে খাইয়ে দিব। ওর ফেসটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ও কতটা খুশি। ও না খুব মিষ্টি খাবার খেতে খুব পছন্দ করে। আর এই যে দেখেন সে কতটা মজা পেয়েছে, বারবার হাত দিয়ে লাইক দিচ্ছে আর বলছে মজা। তো এই তো আমার ছেলেকে আজ খাওয়াতে খাওয়াতেই প্রতিদিনের মতো আপনাদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি, যেটা আমি প্রতিদিনই করি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান, তাহলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্টের মাধ্যমে। আর এই তো এখন চলে এলাম দুপুরে রান্নাবান্না করার জন্য। শুরুতেই তো দেখে নিলেন লাল শাক ভাজি করে নিচ্ছি, আর এখানে কলমি শাক নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। সরি, আসলে এটা কলমি শাক ছিল না, এটা অন্য একটা শাক ছিল। এই শাকটার নামটা আসলে আমার জানা নেই। কলমি শাকও রান্না করব, তো এটাকে আমি আগে ক্লিন করে নিলাম। আর এই তো এখন নিয়ে চলে এলাম কলমি শাক। শুরুতেই আর কি ভুল নাম বলে দিয়েছি অন্য একটা শাকের, তো এটা কিন্তু কলমি শাকই ছিল। আমি একদম কুচি কুচি করে কেটে এখন ধুয়ে নিচ্ছি পানি দিয়ে ভালো করে। যদিও ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না আমি এটাকে কিভাবে ধুচ্ছি, অফ ক্যামেরায় কিন্তু খুব ভালো করে 3-4 বার করে একদম পরিষ্কার করে নিয়েছি। আর শাকটা কিন্তু খুব ভালো করেই পরিষ্কার করতে হয়, না হলে এটার মধ্যে যদি ময়লা থাকে খেতে একদমই ভালো লাগে না। তো এই তো শাকটা একদিক থেকে ধুতে ধুতে এই দিক থেকে কিন্তু আমার লাল শাক ভাজি হয়ে গেছে। তো ওই ফ্রাই প্যানেই আমি সবগুলো ভাজি করব, সেই জন্য লাল শাকটাকে একটা বাটিতে বেড়ে নিয়েছি। আর এই তো এই দিক থেকে আমি কিন্তু ডালটাকে বসিয়ে দিলাম, সেই যে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলাতে। আর এখন ভাজি করে নিচ্ছি যে শাকটার আমি নাম জানি না সেইটা। আর এই দিক থেকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে প্রায় 90% মতো। তো আরও কিছুক্ষণ আমি চুলায় বসিয়ে রাখবো একদম ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায়। আর ডালটা আমি একটু বেশি সিদ্ধ করে তারপর রান্না করি, এতে করে আমার কাছে ভালো লাগে। আর এই তো সেই যে নাম জানা শাকটাও ভাজি করে নিয়েছি, এখন এটাকেও একটা বাটিতে বেড়ে নিচ্ছি। তারপর এই ফ্রাই প্যানে আমি কলমি শাকটাকেও ভাজি করে নিব। আর হ্যাঁ, আজ কিন্তু আমরা দুই জা মিলে কাজ করছি। এদিক থেকে আমি এটা বেড়ে নিচ্ছি, ওই দিক থেকে আমার জাও কিন্তু আমাকে হেল্প করছে। ওই যে কলমি শাকটা ওই চুলায় ওই কিন্তু বসিয়ে দিয়েছে, নাড়াচাড়া করছে। আর এই দিক থেকে আমি ক্যামেরাটাকে সেটিং করছিলাম, তো বললাম যে ডালটাকেও একটু নেড়ে চেড়ে দাও। আর এই তো ডালটা সিদ্ধ হয়ে গেছে, তো এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে। তারপর ওই সাইড থেকে আবারও একটু শাকটাকে নেড়ে চেড়ে দিচ্ছে। আজ দুপুরে রান্নায় লাল শাক, তারপর নামজানা শাক, কলমি শাক আর ডাল রান্না করেছি। মাছ মাংস রান্না করিনি, আসলে মাছ মাংস খেতে খেতে সবসময় আর ভালোই লাগে না, একঘেয়েমি চলে আসে। তাই আজ আর কি খাবারের ভিন্নতা আনার জন্য শাক তারপর ডাল রান্না করেছি।
আর এই তো ক্যামেরাটাকে সেটিং করে তারপর আমি ডালটাকে ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি। আর ওই দিক থেকে আমার যা কলমি শাকটাকে ভাজি করে নিচ্ছে। আর এখন যেহেতু শীতকাল, দিনের সময়টা কিন্তু খুবই কম, তো কখন যে দিনটা চলে যায় টেরই পাওয়া যায় না। তাই আর কি তাড়াহুড়া করেই রান্নাটা করে নিচ্ছিলাম। তো ভিডিও করতে গেলে দেখা যায় যে অনেক বেশি টাইম চলে যায়, তাই আর কি আমার জায়ের হেল্প নিয়ে কাজটা করে নিচ্ছিলাম। তো এই তো অফ ক্যামেরায় রান্নাবান্না শেষ করে একদম খাওয়া দাওয়া করে এখন আবার চলে এলাম সন্ধ্যাবেলা থেকে। আজ সন্ধ্যার নাস্তায় ভাবছি যে পাটিসাপটা বানাবো। তো এই পিঠাটা আমি আজ প্রথমই বানাচ্ছি, এর আগে আর কখনো বানাইনি। এটা হচ্ছে খিরসা পাটিসাপটা। আর এই পাটিসাপটাটা বানানোর একটা কারণ আছে, সেটা আমি বলছি। তার আগে বলে নেই এখানে কি কি দিলাম। এখানে চালের গুঁড়ো 1 কাপ পরিমাণ আর 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। সেই সাথে দিয়েছি খেজুরের গুড়। এই খেজুরের গুড়টাকে আমি জাল করে গুলিয়ে নিয়েছি। শুরুতেই ভেবেছিলাম আর কি চামচ দিয়েই নেড়েচেড়ে মিক্স করে নিব, হাতটাকে আর ভরাবো না। তো পরে দেখলাম যে না, হাতটাকে লাগাতেই হবে, হাত না লাগালে এটা মসৃণ হবে না। তো এই তো এটা আমি মিক্স করে নিয়েছি, এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এই দিক থেকে পাটিসাপটার ভিতরে যেই পুরটা আমি দিব সেটাকে বানিয়ে নিচ্ছি। এখানে দুধটাকে আমি জাল করে নিচ্ছি আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওই অনুযায়ী। আমি যেরকম পছন্দ করি ওরকমই দিয়েছি। আমি আসলে চিনি দিয়ে এটাকে মিষ্টি করব না, দুধটাকে বাড়িয়ে দিয়ে দুধের যে মিষ্টি ভাবটা ওইটাকেই রাখতে চাচ্ছি। আর এখানে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি। আজকে এই পুরটাকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে বানাবো, আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন। এই পানির মিশ্রণটাতে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি, আপনারা চাইলে চালের গুঁড়ি দিয়ে এটাকে বানিয়ে নিতে পারেন। তারপর এই তো সেই যে দুধটাকে জাল করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি গুঁড়া দুধ আর এখন একটু নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। আর এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে এটার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তো এই তো এখন সেই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওইটাকে নিয়ে নিলাম, নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। এখন তো বানিয়ে নেওয়ার পালা। এই তো তাওয়ার মধ্যে আমি সামান্য পরিমাণে তেল আর কি ব্রাশ করে নিয়েছিলাম। এখন ব্যাটারটা দিয়ে রুটির মতো বানিয়ে নিব। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লো করে রেখেছি, না হলে কিন্তু নিচ থেকে রুটিটা পুড়ে যাবে। তো এই তো এখন আমি আস্তে আস্তে করে একটু তাওয়াটাকে এদিক সেদিক করে রাউন্ড শেপ করে রুটিটা বানিয়ে নিয়েছি। তারপর এখন দুধ দিয়ে যেই পুরটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আস্তে আস্তে করে ফোল্ড করে নিলেই কিন্তু পাটিসাপটা রেডি। আর এই কাজটা খুব সাবধানে করতে হবে। আর আমি যেহেতু প্রথম বানিয়েছি এই খিরসা পাটিসাপটাটা, সেজন্য আমার একটু 19-20 হয়ে গেছে, খুব একটা পারফেক্ট হয়নি, তবে খেতে অনেক মজা হয়েছে। আর এই তো এই দিক থেকে কিন্তু আমি বানিয়ে নিয়েছি, এখন আরও একটা বানিয়ে নিচ্ছি। আর এই পাটিসাপটা পিঠাটা আজ আমি কেন বানালাম সেটা একটু বলি। এখন যেহেতু শীতকাল আর আমরা বাঙালিরা কিন্তু শীতকালে পিঠা খেতে অনেক পছন্দ করি। তো কিছুদিন ধরেই মোবাইলে দেখছিলাম সবাই অনেক সুন্দর সুন্দর পাটিসাপটা পিঠা বানাচ্ছে, খাচ্ছে। তো আমিও ভাবছিলাম যে আমি বানাবো, কিন্তু আজ যে বানাবো সেটা আমার জানা ছিল না, কারণ আজ যে ময়দাগুলো আমার ঘরে ছিল সেগুলো আমার ছেলে পানি ঢেলে একদম গুলিয়ে ফেলেছে। তো তখন ভাবলাম যে এই ময়দাগুলো ফেলে দিয়ে লাভ কি, পাটিসাপটা পিঠা বানিয়ে নেই। তো এই তো এটাই ছিল কারণ। তো পাটিসাপটা পিঠা বানিয়ে খেয়ে ফেলেছি। তারপর চলে এলাম বাদাম ভেজে নেওয়ার জন্য। তো এই বাদামগুলো আর কি আমার শ্বশুর কিছুক্ষণ আগেই নিয়ে আসলো বাজার থেকে। তো বলল যে একটু সামান্য পরিমাণে তেল আর লবণ দিয়ে এগুলোকে ফ্রাই করে একটা জারের মধ্যে রেখে দে। তো উনি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে কিছুটা বাদাম খেয়ে তারপর পানি খায়, সেই জন্য আর কি এগুলো নিয়ে আসছে। তো আমি এগুলোকে ফ্রাই করে একটা জারের মধ্যে রেখে দেব। তো এই ছিল আজকের ব্লগ। আজকে এই বাদামগুলো ফ্রাই করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।